আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। শুরুতেই তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মহব্বত হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ, মাগুরা। হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের জন্য পঠিত বিষয় নির্ধারিত হয়েছে রেওয়ামিল। আর আজকে রেওয়ামিলের উপর দ্বিতীয় ক্লাস। রেওয়ামিল তোমাদের পাঠ্য বইয়ের প্রথম একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ে আলোচিত একটি টপিক। আর আজকের এই দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রকৃতপক্ষে যে সকল নিয়ম মেনে তোমাদেরকে একটি রেওয়ামিল প্রস্তুত করতে হবে তার বাস্তবিক অবস্থা দেখানোর চেষ্টা করব। ইতোমধ্যে তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসের বিষয়বস্তু হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছ এবং প্রথম ক্লাসটিতে আমরা দেখেছিলাম রেওয়ামিল কাকে বলে, রেওয়ামিলের ছক কেমন হবে, কোন কোন নিয়ম মেনে রেওয়ামিল তৈরি করতে হবে, কোন কোন আইটেম রেওয়ামিলে যাবে না এবং কি কি আইটেম সমূহ রেওয়ামিলে যাবে সে বিষয়ে বিস্তারিত ও বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের দ্বিতীয় ক্লাস রেওয়ামিলের উপরে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি। তোমরা আগেই জেনেছো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাব চক্রের যে ধাপে, সেই ধাপের নাম রেওয়ামিল। তোমাদের সামনে রয়েছে রেওয়ামিলের ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ রেওয়ামিলের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স। নর্মালি রেওয়ামিলের যে সকল ব্যালেন্সগুলো ডেবিট দিকে যায় তার মোটামুটি প্রায় সমস্ত আইটেমগুলোই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যে সকল সম্পত্তিসমূহ রেওয়ামিলের ডেবিট দিকে যাবে, যেমন ভূমি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, কল কবজা ও যন্ত্রপাতি, আসবাবপত্র, বিনিয়োগ, প্রাপ্য বিল, দেনাদার, ব্যাংক জমা, প্রারম্ভিক মজুত পণ্য ও নগদ উদ্বৃত্ত, অর্থাৎ তোমার চলতি সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তি উভয়ই এর ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আর সম্পত্তি সবসময় রেওয়ামিলে ডেবিট দিকেই যায়, কারণ রেওয়ামিলের যে ব্যালেন্সগুলো আসে সেগুলো মূলত খতিয়ান থেকে আসে। আর খতিয়ানে সম্পত্তিসমূহ ডেবিট উদ্বৃত্ত বা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে থাকে। আমরা জানি অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস will be debit. All if any assets come into the business or increases, it will be debit. সুতরাং সম্পত্তি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে বাড়ে বা বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে সম্পত্তি ডেবিট হয়। আর যাবতীয় খরচ এবং ব্যয় হিসাব বিজ্ঞানের নিয়ম মেপে বা গোল্ডেন রুলস অনুসরণ করে সমস্ত খরচ ও ব্যয় বা ক্ষতি এগুলো ডেবিট হয়। যেমন মজুরি, বেতন, বিজ্ঞাপন, অফিস খরচ, কারবারি খরচ, প্রদত্ত বাট্টা, পণ্য ক্রয়, অবচয়, অনাদায়ী পাওনা বা কুঋণ, শিক্ষানিবেশ ভাতা, ব্যাংক চার্জ ইত্যাদি ইত্যাদি খরচসমূহ ডেবিট হবে। অগ্রিম প্রদত্ত খরচাবলী, আমরা জানি অগ্রিম প্রদত্ত খরচাবলী হচ্ছে একটি সম্পত্তি। অগ্রিম প্রদত্ত খরচাবলীর মধ্যে রয়েছে অগ্রিম প্রদত্ত বেতন, অগ্রিম ভাড়া ইত্যাদি। বকেয়া আয় বা প্রাপ্য সমূহ, কিছু আয় ইতোমধ্যে আমাদের পাওনা হয়েছে কিন্তু আমরা পাইনি, সেই সমস্ত বকেয়া আয় বা প্রাপ্য সমূহ এগুলোও সম্পত্তি। যেমন বিনিয়োগের বকেয়া সুদ, বকেয়া কমিশন, প্রাপ্য ভাড়া
ইত্যাদি এর উল্লেখযোগ্য উদাহরণ। এছাড়া অন্যান্য ডেবিট দফাসমূহ রয়েছে বিক্রয় ফেরত বা আমত ফেরত, প্রদত্ত ঋণ উত্তোলন, পাওনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। আমরা জানি সমস্ত সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনাদার বা প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি ডেবিট। এ পর্যায়ে তোমাদের সামনে ক্রেডিট উদ্বৃত্ত বা ক্রেডিট ব্যালেন্স, হিসাবের ক্রেডিট ব্যালেন্স এর আইটেম সমূহ এক এক করে বলার চেষ্টা করব। মনে রাখা ভালো, লেজার বা হিসাবের পাকা বই বা খতিয়ানের স্বাভাবিক বা নর্মাল যে ব্যালেন্স থাকে, যে ব্যালেন্সগুলো ক্রেডিট হয়ে থাকে, সেই নর্মাল ক্রেডিট ব্যালেন্সগুলো হচ্ছে যাবতীয় দায়সমূহ, যাবতীয় আয় বা লাভ বা প্রাপ্তসমূহ, বকেয়া খরচ বা বকেয়া প্রদেয়সমূহ, সকল প্রকার সঞ্চিতিসমূহ, শুধু পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে, সকল প্রকার তহবিল শুধু নগদ তহবিল বাদে, এবং অন্যান্য ক্রেডিট দফা। তো শুরুতেই যাবতীয় দায়সমূহ, দায়সমূহের মধ্যে রয়েছে মূলধন, যেটি কোম্পানির দায় বা প্রতিষ্ঠানের দায়, পাওনাদার, ঋণপত্র, বন্দুকি ঋণ, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি দায়ের উল্লেখযোগ্য উদাহরণ। যাবতীয় আয় লাভ বা প্রাপ্তসমূহ, যেমন প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, শিক্ষানিবেশ সেলামি, ব্যাংক জমার সুদ বা ব্যাংক সুদ, বকেয়া খরচসমূহ বা বকেয়া প্রদেয়সমূহ, যেমন বকেয়া বেতন একটি দায়, বকেয়া মজুরি একটি দায়, বকেয়া ভাড়াও একটি দায়। অর্থাৎ এই সকল টাকা সমূহ পাওনা হয়েছে, কিন্তু আমার প্রতিষ্ঠান বা আমি এটা যে পাবে তাকে এখন পর্যন্ত দিতে সক্ষম হয়নি, অতএব এটি কোম্পানির বা আমার দায়। সকল প্রকার সঞ্চিতি সমূহ, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি ইত্যাদি। সকল প্রকার তহবিল, আগেই বলেছি শুধু নগদ তহবিল বাদে, পেনশন তহবিল, বীমা তহবিল, বাট্টা তহবিল, সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, বিনিয়োগ সঞ্চিতিকরণ তহবিল ইত্যাদি এর উল্লেখযোগ্য উদাহরণ। এছাড়াও রয়েছে অন্যান্য ক্রেডিট দফাসমূহ, যেমন ক্রয় ফেরত বা বহি ফেরত, অগ্রিম প্রাপ্ত আয়সমূহ ইত্যাদি। সুপ্রিয় বন্ধুরা, মোটামুটি এই সকল ডেবিট ব্যালেন্স বা ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত এর বাইরে তোমাদের আর অন্য কোনো আইটেম সাধারণত পরীক্ষায় দেখা যায় না। অতএব এই দফাসমূহ যদি তোমরা খুব সতর্কতার সাথে অনুধাবন করার চেষ্টা করো, তাহলে রেওয়া মিল তৈরি করার ক্ষেত্রে কোনো রকম জটিলতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো চলো দেখা যাক। তোমাদের সামনে উদাহরণ হিসেবে একটি অঙ্ক বা একটি সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জনাব এস রকনুজ্জামান 2020 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল, হিসাবের নাম এখানে দেওয়া রয়েছে পাওনাদার 20,000 টাকা, হাতে নগদ 1/1/2020। তার মানে এটি প্রারম্ভিক হাতে নগদ। সুপ্রিয় বন্ধুরা, তোমরা কি বলতে পারো প্রারম্ভিক হাতে নগদ যাবে কিনা? অবশ্যই যাবে না, কারণ আমরা জানি, আমরা যে নিয়মে পড়েছি, প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে যায় না, কারণ সমাপনীয় হাতে নগদ, অর্থাৎ সমাপনীয় হাতে নগদের ভিতরে তোমার প্রারম্ভিক হাতে নগদের টাকা থাকে, যে কারণে প্রারম্ভিক হাতে নগদ যাবে না। বকেয়া বেতন কত আছে? 10,000 টাকা, প্রাপ্য বিল 5,000 টাকা, যন্ত্রপাতি 15,000 টাকা, দেনাদার 25,000 টাকা, প্রদেয় বিল 3,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 3,000 টাকা, ক্রয় 35,000 টাকা, মজুত পণ্য 31/12/2020 30,000 টাকা, আসবাবপত্র
10,000 টাকা, মূলধন 57,000 টাকা, বিক্রয় 40,000 টাকা, বিজ্ঞাপন 10,000 টাকা। আমরা প্রথম ক্লাসে নিয়মের ভিতরে খুব সূক্ষ্মভাবে এবং সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে প্রারম্ভিক মজুত পণ্য আর সমাপনীয় মজুত পণ্য, এই দুইটা মজুত পণ্যের ভিতর কোনটি যাবে। সমাপনীয় মজুত পণ্য যাবে না রেওয়া মিলে, স্বাভাবিকভাবে সমাপনী মজুত পণ্য যাবে না, প্রারম্ভিক মজুত পণ্য যাবে। সমাপনী মজুত পণ্য তখনই যাবে যখন সমন্বিত ক্রয় থাকবে, যখন সমন্বিত ক্রয় থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের সামনে রেওয়া মিলটি দেওয়া রয়েছে, তোমাদের সামনে যে হিসাবগুলো দেওয়া রয়েছে, এই হিসাবগুলো থেকে তোমাকে একটি রেওয়া মিল শুদ্ধভাবে তৈরি করতে হবে। তো চলো দেখা যাক আমরা একটি রেওয়া মিল, এই অঙ্কটি যে ব্যালেন্সগুলো দেওয়া রয়েছে বা উদ্বৃত্তগুলো দেওয়া রয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি রেওয়া মিল প্রস্তুত করি। ওকে, আমরা একটি এক্সেল শিটে তোমাদের এই রেওয়া মিলটি তৈরি করার চেষ্টা করব এবং এখানে খুব সহজেই আমরা আমাদের অবস্থানটা বুঝতে সক্ষম হব আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে আমি রেওয়া মিলটি পাশে রেখে দিয়েছি এবং এইখানে এস রকনুজ্জামান, আচ্ছা, এস রকনুজ্জামান রেওয়া মিল 31 ডিসেম্বর 2020 তারিখে প্রস্তুত। এখানে 5টি কলাম থাকবে। এক হচ্ছে ক্রমিক নম্বর বা কোড নাম্বার, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট পরিমাণ টাকা এবং ক্রেডিট পরিমাণ টাকা। তো আমাদের আলোচ্য অঙ্কে আমরা দেখতে পেয়েছিলাম, আমি এখানে এক্সেল শিটের মাধ্যমে এটি প্রস্তুত করার চেষ্টা করেছি যাতে করে সহজেই জিনিসগুলো হৃদয়ঙ্গম হয় এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে সক্ষম হও। এবং রেওয়া মিল একটি যেমন সহজ, তেমনি না বুঝতে পারলে এটি তোমাদের জন্য হয়তো অনেক কঠিন হয়ে যেতে পারে। এই জন্য দফাগুলো খুব সতর্কতার সাথে তোমাদেরকে লিখতে হবে, আর খুব সহজেই তোমরা এই বিষয়টি সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখে পূর্ণ নাম্বার পেতে পারো। তো যাই হোক, আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল পাওনাদার। পাওনাদার কত টাকা? 20,000 টাকা। পাওনাদার ডেবিট না ক্রেডিট? আমরা জানি পাওনাদার ক্রেডিট, পাওনাদার একটি দায়, সেটি হবে ক্রেডিট। তাহলে ক্রেডিটে আমরা 20,000 টাকা লিখলাম, ক্রেডিটে 20,000 টাকা। তো 20,000 টাকা ইনপুট দিলাম, 20,000 টাকা লিখলাম। দেখো এখানে 20,000 টাকা আমার পাওনাদার, এখানে প্রদেয় বিল, বকেয়া বেতন, পাওনাদার, পাওনাদার 20,000 টাকা চলে আসছে। হাতে নগদ 1/1 এই তারিখে আমরা বলেছি হাতে নগদ যাবে না। হাতে নগদ কি যাবে? যাবে না, অতএব 0 টাকা দিলাম। বকেয়া বেতন, এটিও একটি দায়, বকেয়া বেতন একটি দায়। বকেয়া বেতন কত টাকা আছে? বকেয়া বেতন আছে, হাতে নগদ 30,000 টাকা দেওয়া আছে তোমাকে বিভ্রান্তি করার জন্য, অর্থাৎ এই 30,000 টাকা যাবে না, আমরা 0 দিয়ে রাখছি। বকেয়া বেতন, বকেয়া বেতন হচ্ছে ক্রেডিট দফা হবে, যেহেতু এটা দায়। কত টাকা? 10,000 টাকা। অতএব 10,000 টাকা আমরা এখানে ইনপুট করলাম, 10,000 টাকা, 10,000 টাকা। এরপরে রয়েছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি একটি সম্পত্তি, এটা কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে, রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। কত টাকা আছে যন্ত্রপাতি? যন্ত্রপাতি আছে 15,000 টাকা। আমরা এখানে 15,000 টাকা বসিয়ে দিই, 15,000 টাকা ওকে দিলাম বসিয়ে। 15,000 টাকা। দেনাদার, দেনাদার কত আছে? দেনাদার হচ্ছে 25,000 টাকা। বন্ধুরা তোমরা জানো দেনাদার একটি সম্পত্তি,
অর্থাৎ আমি কারো কাছে কোম্পানি বা অথবা আমি কোম্পানির ম্যানেজার, আমি অন্য কারো কাছে টাকা পাবো, সেবা দিয়েছি বা পণ্য বিক্রয় করেছি, কিন্তু সে এখনো আমাকে টাকা দেয়নি, ভবিষ্যতে দিবে, তাহলে সে আমার কাছে, যে দিবে সে আমার কাছে দেনাদার। দেনাদার একটি সম্পত্তি। আচ্ছা, কত টাকা? 25,000 টাকা। আমরা এখানে 25,000 টাকা ইনপুট করি, 25,000 টাকা। ওকে। প্রদেয় বিল, তোমরা জানো প্রদেয় বিল হচ্ছে, আমরা ইতিমধ্যে নিয়মে পড়েছি, প্রদেয় বিল একটি দায়। প্রদেয় বিল ও পাওনাদার, অর্থাৎ আমি কারো কাছে দায়বদ্ধ, আমি কারো কাছ থেকে হয়তো পণ্য কিনেছি অথবা সেবা নিয়েছি, কিন্তু আমি টাকা এখন পর্যন্ত পরিশোধ করতে সক্ষম হইনি, তো তার এগেইনস্টে যে বিলটা আমাকে পরিশোধ করতে হবে তার নামই হচ্ছে প্রদেয় বিল। আলোচ্য সমস্যাতে প্রদেয় বিলের পরিমাণ দেওয়া আছে 3,000 টাকা, তাহলে এটি একটি দায়, এটার পরিমাণ হবে 3,000 টাকা, আমরা দিয়ে দিলাম। এরপরে ক্রয়, আমরা জানি ক্রয় একটি খরচ, সমস্ত প্রকার খরচ কি হবে? খরচ হবে সমস্ত প্রকার ক্রয়। ক্রয় 35,000 টাকা দিয়ে আছে, ক্রয় হচ্ছে ডেবিট। ক্রয় কত টাকা? ডেবিট 30,000 টাকা। ক্রয় আছে 35,000 টাকা, ক্রয় আছে 35,000 টাকা, তাই 35,000 টাকা আমরা দিয়ে দিই এখানে। 35,000 টাকা আমরা ডেবিট দিকে লিখে দিলাম, 35,000 টাকা। এরপর আছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত? 30,000 টাকা। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত? 30,000 টাকা, ডেবিট 30,000 টাকা। ওকে, তোমরা দেখো আমি এখানে ইনপুট করার সাথে সাথে এখানে চেঞ্জ হচ্ছে, কারণ প্রোগ্রামটি আমি আগেই সেট করে রেখেছি। ওকে, তো যাই হোক, প্রোগ্রাম আমি যাই সেট করি না কেন, আমার মূল কথা হচ্ছে এটা কোন দিকে যাবে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে। তো 9 নম্বর পয়েন্টে রয়েছে, দেখো 9 নম্বর পয়েন্টে মূলধন, আমি এখানে মূলধনে ইনপুট করলে ওখানে মূলধনে শো করবে। আচ্ছা, 9 নম্বরে মজুদ পণ্য, যেখানে আছে মজুদ পণ্য খুঁজে সেখানে সেট হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, 9 নম্বরে মজুদ পণ্য 31/12/2020 সমাপনী মজুদ পণ্য, এটা কি যাবে? এটা যাবে না। আমরা আগেই বলেছি সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে যায়, অন্যথায় যায় না। যার যেখানে যেহেতু সমন্বিত ক্রয় নেই, এখানে ক্রয় এবং প্রারম্ভিক মজুদ রয়েছে, অতএব সমাপনী মজুদ যাবে না। এরপর রয়েছে আসবাবপত্র। আসবাবপত্র একটি সম্পত্তি, আসবাবপত্র একটি সম্পত্তি, এটা ডেবিট, এখানে ডেবিট আর এটা ক্রেডিট। তো আসবাবপত্র কত হবে? আসবাবপত্র হবে, আলোচ্য অঙ্কে দেওয়া আছে 10,000 টাকা, তো আমরা 10,000 টাকা লিখে ফেলি, 10,000 টাকা। ওকে, এরপরে রয়েছে মূলধন। আমরা জানি মূলধন একটি দায়। শুরুতেই তোমাদের যে চার্টটি ছিল, চার্টের প্রথমেই দায়ের অংশ হিসেবে মূলধন ছিল, যেটি কোম্পানির দায়। দায় হচ্ছে ক্রেডিট, ক্রেডিট আইটেমের প্রথমেই আমরা দিয়েছিলাম মূলধন। মূলধন কত টাকা আছে এখানে? 57,000 টাকা আছে, 57,000 টাকা। ওকে, বিক্রয়, বিক্রয় ক্রয় যদি ডেবিট হয়, বিক্রয় কি হবে? বিক্রয় হবে ক্রেডিট, 40,000 টাকা। বিক্রয় মূলত আয়, আমরা জানি অল রেভিনিউ অ্যান্ড গেইনস উইল বি ডেবিট, সুতরাং বিক্রয় হচ্ছে একটি রেভিনিউ। কত টাকা? 40,000 টাকা, 40,000 টাকা। তারপর রয়েছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটি খরচ। খরচ কি হয়? ডেবিট। সমস্ত প্রকার খরচ এবং ক্ষতি হচ্ছে ডেবিট। তা বিজ্ঞাপন খরচ কত দেওয়া আছে? 10,000 টাকা দেওয়া আছে, 10,000 টাকা। ওকে, তারপর প্রাপ্য বিল। প্রাপ্য বিল কত দেওয়া আছে? 5,000 টাকা দেওয়া আছে, প্রাপ্য বিল দেওয়া আছে 5,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো রেওয়া মিলের ডেবিট দিকে 1,30,000 হয়েছে এবং ক্রেডিট দিকেও 1,30,000 হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম রেওয়া মিল যখন আমরা প্রস্তুত করব, দুই পাশেই সমান হতে হবে। যদি কোনো কারণে না মেলে, তাহলে তোমাদেরকে যে পাশে মিলল না, অর্থাৎ যে পাশে ঘাটতি থাকলো, সে পাশে তোমাদেরকে লিখতে হবে অনিশ্চিত হিসাব, এবং সাময়িক সময়ের জন্য ওই ঘাটতি পরিমাণ টাকা যে পাশে মিলবে না সে পাশে লিখে তোমাকে ব্যালেন্স টানতে হবে, অর্থাৎ দুপাশ সমান করতে হবে। মনে রাখতে হবে এই ঘাটতি বা অনিশ্চিত হিসাব এটি কিন্তু সাময়িক সময়ের জন্য,
ইংরেজিতে অনিশ্চিত হিসাবকে বলা হয় সাসপেনশন অ্যাকাউন্টস। রেওয়ামিল মূলত কোনো হিসাব নয়, এটি একটি তালিকা মাত্র। কিসের তালিকা? খতিয়ানের যে সকল ডেবিট ব্যালেন্স রয়েছে এবং ক্রেডিট ব্যালেন্স রয়েছে সেগুলো ডেবিট এবং ক্রেডিট ক্রমান্বয়ে বা ক্রমানুসারে সাজিয়ে একটি তালিকা প্রস্তুত করা হয় এবং এই তালিকা প্রস্তুতের মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে সক্ষম হই এবং যদি কোনো ভুল থাকে সেটি আমরা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি যে সমস্যা বা প্রবলেমটি আলোকপাত করার চেষ্টা করলাম এবং বাস্তবিক পক্ষে দেখানোর চেষ্টা করলাম এবং অঙ্কটি আমরা বাস্তবে করলাম, এ থেকে আমরা বুঝলাম যে এটি খুবই সহজ একটি প্রক্রিয়া, যেহেতু আমাদের ব্যালেন্স দেয়া থাকবে এবং শুধুমাত্র আমাদেরকে চিনতে হবে কোনটি ডেবিট দফা কোনটি ক্রেডিট দফা এবং কোন কোন হিসাবের দফাগুলো যাবে না, কোন কোন হিসাবের আইটেমগুলো যাবে না, তা প্রথম ক্লাসে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেই ক্লাসটি দেখেছো। যদি না দেখে থাকো, ওই প্রথম ক্লাসটি দেখার পরে এই যে কোনো অঙ্ক করবে অন্তত রেওয়ামিলের ক্ষেত্রে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা বুঝতে সক্ষম হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আবার জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। উইশেস উইথ দ্য বেস্ট অফ লাক আনটিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি।